দেখো এখানে কি বলছে, দুয়ের ওয়ানের যে শূন্যস্থান পূরণ আছে, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সমীকরণের বীজ দুটি কি একে অপরের অনন্যক। ঠিক আছে, বীজ দুটি একে অপরের অনন্যক, তো আমরা বীজ দুটো ধরে নিই। ঠিক আছে, যে একে অপরের অনন্যক বলেছে, তো বীজ দুটো আমরা ধরে নিই। ধরি সমীকরণটির বীজদ্বয় একটা আলফা আর একটা হচ্ছে 1/α, দুটো ধরে নিলাম। ঠিক আছে, বীজদ্বয় হলো একটা আলফা একটা 1/α। এবার এবার এই বীজ দুটোকে গুণ করব, বীজদ্বয়ের গুণফল বার করব। ঠিক আছে, বীজদ্বয়ের গুণফল বার করে করব। কেন গুণফলটাই বার করে করব, দেখো তার রিজন আছে। এই যে বীজদ্বয়ের গুণফল, আমাদের ফর্মুলা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট টার্মটা সি, ঠিক আছে, বাই সি বাই এক্স স্কোয়ারের সহগ মানে এ। ঠিক আছে, এটা করব। ঠিক আছে, তাহলে দেখো এই বীজদ্বয়ের গুণফল বার করলেই একমাত্র এই আলফা আলফা কেটে যাবে, আর সি আর এর মধ্যে একটা সম্পর্ক বেরাবে। ঠিক আছে, সি আর এর মধ্যে সম্পর্ক, সি ইকুয়ালস টু এ, একটা সম্পর্ক বেরালো। তাহলে কি এখানেও তাই লিখবো, সি ইকুয়ালস টু এ, বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কি আছে, 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলছে, যে দুটি করণী সংখ্যার যোগফল গুণফল মূলদ সংখ্যা হলে উহারা কি হবে, কি করণী হবে। ঠিক আছে, এর আনসার নর্মালি এটা অনুবন্ধী করণী হবে। এক্স ইউ ভ্যারিজ অ্যাজ ড্যাশ কত হবে, এক্স ইউ ভ্যারিজ অ্যাজ কত হবে সেটা বার করতে বলছে। ঠিক আছে, দেখো এখানে একটা এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, ইউ আর জেড এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, এবার কি করবো, এই দুটোকে আমরা কম্বাইন করে দেবো। তাহলে কি হবে, দেখো বাদিকের সাথে বাদিকের গুণ হবে, এক্স ইউ, বাদিকের সাথে বাদিকের গুণ হলো, ভ্যারিজাস ওয়াই এর সাথে জেড এর গুণ হবে। ঠিক আছে, তাহলে কত হবে আনসার, কত হবে, আনসারটা এখানে ড্যাশের জায়গায় কত হবে, yz, xu ভ্যারিজাস yz। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এখন নেক্সট 2 এর 4 যেটা আছে, তো এখানে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা ইকুয়ালস টু কত হবে, এটা আমাদের বার করতে হবে। তো এখানে যেটা গিভেন মানে যেটা দেওয়া আছে ওটা দিয়েই কিন্তু আমাদের অঙ্কটা শুরু করব। ঠিক আছে, যে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, আমরা কি করব, আমরা করব এটাই, যে sin থিটার ভ্যালুটা বার করব। ঠিক আছে, sin থিটার ভ্যালুটা বার করে দেখব কি আসছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, কেন sin থিটা ইকুয়ালস টু করছি, দেখো এক্ষুনি বুঝতে পারবে। sin থিটা ইকুয়ালস টু করলাম কারণ এই জন্যই কি sin স্কয়ার থিটা এখানে আছে, এটা যদি রাইট সাইডে চলে যায় তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা ইকুয়ালস টু কত বলতে পারবে, এটা ইকুয়ালস টু কত, এই ফর্মুলাটা আবার একটু মনে করিয়ে দিই, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা আবার একটু মনে করিয়ে দিই। দেখো sin স্কয়ার থিটাকে যদি রাইট সাইডে পাঠিয়ে দাও তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হলো, cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা রাইট সাইডে চলে গেছে, cos স্কয়ার, এর জায়গায় কিন্তু সেটাই হবে, cos স্কয়ার থিটা। ঠিক আছে, মানে cos স্কয়ার থিটার ভ্যালু পেলাম আমি sin থিটা, দুটো ইকুয়াল। এবার দেখো যেটা গিভেন দেওয়া আছে সেটা দিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করব, cos 4 থিটা। ঠিক আছে, তো এখানে cos স্কয়ার থিটা কত, cos স্কয়ার থিটা ভ্যালু জানলাম sin থিটা, তাহলে এখানে লিখবো sin থিটা প্লাস cos 4 থিটা। তাহলে কি, তাহলে কত হবে এটা, sin স্কয়ার থিটা, কেন এটা কেন করতে পারলাম, মানে কেন লিখলাম হঠাৎ cos স্কয়ার থিটা sin থিটা, দেখো ভ্যালু বার করেছি, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা। তাহলে এবার sin থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হবে, এর ভ্যালু কত, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, দাও এর ভ্যালু দেখো 1 আছে, এর ভ্যালু এখানে 1 আছে, তাহলে কি 1, এটা কোথা দিয়ে পেলাম, দেখো এই যে ভ্যালু দেওয়া আছে sin থিটা প্লাস sin
সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হলো, বোঝা গেল কিভাবে আসলো একটার পর একটা। এটা ইকুয়ালস টু 1 কেন হলো বোঝা গেল? দেখো দেওয়া আছে, কোশ্চেনেই দেওয়া আছে, গিভেন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, সেই ভ্যালুটা আমি বসিয়ে দিলাম। তো 5 এর যেটা আছে এটা কি বলছে, যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। কিভাবে বিভক্ত করে সেটা আমাদের করতে হবে, বলতে হবে আর কি। দেখো এটা একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ আমি আঁকলাম, ড্র করলাম বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে। তাহলে এখানে এই যে এই বাহুটা আমি নাম দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই বিসি বাহুটা, ঠিক আছে, বিসি বাহুটা, এই বাহুটার সমান্তরাল করে আমি এখানে একটা রেখা আঁকলাম, সমান্তরাল রেখা আঁকলাম। কারণ এই বিসির সমান্তরাল করে রেখা আঁকলাম, অঙ্কন করলাম, ঠিক আছে। তো এটা যদি এই মানে রেখাটা সমান্তরাল করে যদি রেখাটা অঙ্কন করা যায়, তাহলে এই বাহুগুলোকে কিভাবে বিভক্ত করে সেটাই বলছে। তাহলে এই বাহুটা যদি ধরলাম, এই পার্টটা হচ্ছে এ ধরলাম, এ একক, ঠিক আছে, এইটুখানি ধরলাম এ একক, আর এইটুখানি ধরলাম স্মল বি একক, ঠিক আছে, দুটো ভাগে বিভক্ত করেছে, ধরে নিলাম এ আর বি। তাহলে সেম ভাবে তোমার আর একটা যে বাহু আছে, ঠিক আছে, এবার এই যে এ আর বি এর যে অনুপাত যদি করি না, এ আর বি এর অনুপাত করলে, ঠিক আছে, এই অনুপাতের সাথে সমান হবে কি বলতো, এটা যদি ধরি আমি সি আর এটা যদি আমি ধরি ডি, তাহলে সি আর ডি এর অনুপাতের সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এইচ টু বি ডবল ইস টু সি ইস টু ডি, ঠিক আছে। তাহলে কি অনুপাত দুটো কি সমান হচ্ছে, তাহলে কি সমানুপাত, ঠিক আছে, সমানুপাত। এটা তাহলে কি হবে, সমানুপাতে আছে, সমানুপাতে থাকবে বিভক্ত করলে বাহুগুলোকে। এটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম কিন্তু, হ্যাঁ, এটা রাফ, আর আমি কোশ্চেন যেটা থাকবে ওটা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো, এটা জাস্ট রাফ বোঝানোর জন্য দেখালাম, ঠিক আছে। এখন আনসারটা হচ্ছে এইটা, শূন্যস্থান সমানুপাতে থাকবে। তো দেখো 2-6 যে অঙ্কটা আছে এখানে, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি হয় এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে বার করতে হবে, ড্যাশ। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটুখানি করে ক্যালকুলেশন করে বার করতে হবে, ঠিক আছে। আমি লিখে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, বোঝার সুবিধার্থে আমি লিখে করাচ্ছি। তো জাস্ট আমি বলে দেবো যে ওইটুখানি করলে হয়ে যাবে, ঠিক আছে, বাকি লেখাগুলো না করলেও হবে। তো এখানে কিউ সংখ্যক সংখ্যার গড় দেওয়া নেই, ঠিক আছে, ওটাকে কি করবে তুমি ধরে নেবে, নর্মালি এক্স ধরে নেবে, ঠিক আছে। কিউ সংখ্যক, তাহলে এখানে ধরি কিউ সংখ্যার গড় কি এক্স ধরে নেবে, গড় এক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে পি সংখ্যক সংখ্যার গড় বি দিয়েছে না, বি বলে দিয়েছে না। এবার আমি কিভাবে অঙ্কটা শুরু করবো দেখো, ঠিক আছে, যে পি সংখ্যক সংখ্যার গড় বি বলে দিয়েছে, তাহলে আমরা পি সংখ্যক সংখ্যার সমষ্টিটা বার করি, ঠিক আছে, সমষ্টিটা বার করব, সমষ্টি বার করে করলে তাকে সুবিধা হবে। পি সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে, ঠিক আছে। দেখো গড় বার করতে গেলে আমরা কি করি, যে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিই না। ধরো 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার গড় বার করছি, তাহলে কি গড় বার করার সময় কি 5 দিয়ে ভাগ করে দিতাম না সংখ্যাগুলোকে যোগ করে, ঠিক আছে। তো এখানে গড় বলে দিয়েছে, আমাদের চাই পি সংখ্যক সংখ্যার সমষ্টি, পি সংখ্যক সংখ্যার সমষ্টি চাই। তাহলে কি করব, সেই সংখ্যাকে, কতগুলো সংখ্যা আছে সেটাকে গুণ করে দেবো গড়ের সাথে, তাহলে কি পেয়ে যাবো, সমষ্টিটা পেয়ে যাবো, ঠিক আছে। গড় বার করার সময় কি ভাগ করছিলাম, ঠিক আছে, তাহলে সমষ্টিটা বার করতে চাই, তাহলে কি গুণ করে দেবো পি বি। সেম ভাবে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে, সেম গুণ করে দেবো পি প্লাস কিউ ইন্টু এ, ঠিক আছে, পি প্লাস কিউ, তাহলে এটা কি হলো এ পি প্লাস এ কিউ, তাই তো। আচ্ছা, এবার কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বার করব, ঠিক আছে, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে কি করব,
ধরে নিয়েছি এক্স, গড় দেখো ধরে নিয়েছি এক্স, ধরে নিয়েছি। তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কি করব, কিউ এক্স, ঠিক আছে। এবার এটা বার করলাম। এবার কি করব, দেখো যে পি সংখ্যক সংখ্যার সমষ্টি বার করা আছে, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বার করা আছে, কি করব, এই দুটোকে যোগ করে দেবো। পিবি প্লাস কিউ এক্স প্রশ্নানুসারে পিবি প্লাস কিউ এক্স, ঠিক আছে, প্রশ্নানুসারে এটা যোগ করে দিলাম। যোগ করে এটা কার সাথে ইকুয়াল, মানে এটা কি বেরোলো, এই যে যোগ করে যেটা লিখলাম এটা কি বেরোলো, কি কি লিখলাম, কি বেরোলো, এটা পি সংখ্যক সংখ্যা সমষ্টি আর কিউ সংখ্যক সমষ্টিকে যোগ করলাম, তাহলে এটা কি বেরোলো, কনক্লুশনটা কি হবে, যোগফল বেরোবে, পি প্লাস কিউ সংখ্যক সমষ্টি, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বার করলাম দুটোকে যোগ করে, এটা দিকে এটাকে আর এটাকে যোগ করে, ঠিক আছে। এবার এখানে তো দেওয়া আছে আবার পি প্লাস কিউ সংখ্যক সমষ্টি তো দেওয়া আছে, এটা আমরা এক্স এর মাধ্যমে লিখলাম, ঠিক আছে, এটা আমরা এক্স এর মাধ্যমে লিখলাম। আর এখানে পি প্লাস কিউ এর এটা তো দেওয়াই আছে যে এ পি প্লাস এ কিউ, ঠিক আছে। আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা বার করা, কারণ এক্সটাই হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার গড়, আর সেটাই বার করতে দিয়েছে। টার্গেট ভুলে গেলে চলবে না, ঠিক আছে, যে এক্সটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে কিউ এক্স এটা বাদিকে রাখবো, আর পিবিটাকে রাইট সাইডে পাঠিয়ে দেবো, মানে এপি মাইনাস পিবি, ঠিক আছে, এটা পাশাপাশি রাখলাম, ঠিক আছে, কারণ আছে। তাহলে এখানে কিউ এক্স ইকুয়ালস টু কত হলো, দেখো দুটো টার্ম থেকে আমরা কি করব, কমন নেব, ঠিক আছে। এ পি কমন নিলাম, তাহলে কি আসছে, এ মাইনাস বি প্লাস এ কিউ। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কী হবে, এক্স ইকুয়ালস টু হোল ডিভাইডেড বাই কিউ, আর এটা পি এ মাইনাস বি প্লাস এ কিউ, ঠিক আছে। এবার এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি কি, যে আমি এই জায়গাটা লিখছি, ডাইরেক্ট এই জায়গাটা লিখছি যে পি বাই কিউ, ঠিক আছে। তাহলে গড়টা আমি এখানটা লিখে দিচ্ছি, তাহলে যে পি বাই কিউ ব্র্যাকেটে এ মাইনাস বি প্লাস এ বাই প্লাস এ, দেখো এ কিউ বাই কিউ, কিউ কেটে যাচ্ছে, প্লাস এ, ঠিক আছে। এটা হচ্ছে গড়, এটা হচ্ছে আনসার। ওখানে যেহেতু জায়গা নেই তাই জন্য এখানটা উপরে লিখলাম, ঠিক আছে। এটা তো এটা করে নাও, কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো, বলো। তো আপাতত দুইয়ের অঙ্কগুলো আর ওয়ানের অঙ্কগুলো কমপ্লিট করলাম, ঠিক আছে। তো একটু মানে এক্সপ্লেন করে করিয়েছি ওই জন্য সময় লাগলো, বা লিখে করিয়েছি, ঠিক আছে। তো আর একটু শর্টে করতে হবে, ঠিক আছে। আর ওটা রেকর্ডিং এ পসিবল হয়। তো 3 প্রথম যে অঙ্কটা সেটা কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার বাস্তব, এটা সত্য না মিথ্যা সেটা লিখতে হবে আনসার, ঠিক আছে। তো আমরা কিভাবে চেক করব, আমরা চেক করব, দেখো শ্রীধর আচার্যের সূত্র আশা করছি সবার মনে আছে, শ্রীধর আচার্যের যে সূত্রটা, তার যে রুটের ভিতরের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলবো নিরূপক, ঠিক আছে, সেটাকে আমরা বলবো নিরূপক। কি নিরূপক, কি ফর্মুলা, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে বি কি, বি হচ্ছে এক্স এর সহগ, সেটাকে বি বলা হবে, মাইনাস 4, এ কোনটা এক্স স্কোয়ারের সহগ, সি কোনটা কনস্ট্যান্ট টার্ম যেটা আছে 1, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 4 কত হচ্ছে, -3, তাহলে এই -3 দেখো রুটের ভিতরে, ভাবো রুটের ভিতরে -3, তাহলে সেটা কি কখনো বাস্তব সংখ্যা হচ্ছে, বাস্তব নয় হবে, ঠিক আছে, বাস্তব নয়, বাস্তব সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবো কি, মিথ্যা, হবে তাহলে, ঠিক আছে। একই রকম ভাবে নাম্বার 2 এর যে অঙ্কটা আছে, আচ্ছা প্রথমে বলে দিই, তাহলে এই উইকে আমরা কিন্তু এক্সামটা কমপ্লিট করব, ঠিক আছে। সম্ভবত স্যাটারডের দিকে হতে পারে, শর্ট কোশ্চেনের যে এক্সামটা আছে সেটা কমপ্লিট করে নেবো এই উইকের মধ্যেই, হলো। তো ওটাই নাম্বার 2 এর যে অঙ্কটা আছে, দেখো x ভ্যারিজাস 1/y হলে x এর পাওয়ার n y এর পাওয়ার n ধ্রুবক সংখ্যা, এটা বলছে, ঠিক আছে। তো এখানে আমরা
তো এখানে আমরা যেটা গিভেন সেটা লিখে নেবো, এক্স ভ্যারিজ আস 1/y। ঠিক আছে, এবার এটাকে কি এটা সমীকরণ ফর্মে লিখবো, ইকুয়েশন ফর্মে লিখবো। ভ্যারিজের সাইনটা উঠে যাবে, একটা ধ্রুবক আসবে ইন্টু 1/y। তাহলে কেটা কি, কে হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কি, কে। এবার উভয় পাশে যদি পাওয়ারে এন নিয়ে আসি, উভয় পাশে, তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই পাওয়ারে এন ইকুয়ালস টু কে পাওয়ারে এন। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর পাওয়ারে এন, ওয়াই এর পাওয়ারে এন ইকুয়ালস টু কে এর পাওয়ারে এন। তাহলে এই এক্স আর ওয়াই এর গুণফল এটা ইকুয়ালস টু কি, কে। কে এটা ধ্রুবক ধরে নিয়েছি, তো তাহলে কি ধ্রুবক সংখ্যা সত্য। ঠিক, ঠিক আছে, এইভাবে আমরা তাহলে কি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার নাম্বার 3 যে 3 অঙ্কটা আছে সেটা করব। তো এখানে 3 যে 3 অঙ্কটা আছে, দেখো এখানে কি বলছে যে sin 2 থিটা প্লাস cos sin স্কয়ার আছে না, sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 2, এটা বলছে। এবার ব্যাপারটা হলো যে 2 থিটা মানে থিটা মানে কি, এটা কোন কোনকে বোঝাচ্ছে থিটা মানে, থিটা মানে আমি ধরে নিলাম ধরো 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে 2 থিটা মানে কি, 2 থিটা মানে কি, তাহলে 2 থিটা কত হবে, 30 ইন্টু 2 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটাকে ধরলাম, ধরো অন্য একটা নাম দিলাম ফাই। ঠিক আছে, ফাই অন্য একটা নাম দিলাম 60 ডিগ্রিটাকে। তাহলে ফাইটা এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল, 60 ডিগ্রি এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল। তাহলে কি সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই ইকুয়াল টু কত হবে, জাস্ট থিটার জায়গায় আমি অন্য একটা কোণ ধরে ফাই, থিটার জায়গায় থিটা 30 ডিগ্রি ধরে, 30 ইনটু 2 করলে 60 হচ্ছে। তাহলে 60 টাকে আমি নাম দিলাম ফাই, সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার কত হবে, থিটার জায়গায় শুধু ফাই 1 হবে, সিম্পল 1 হবে। তাহলে এখানে কত 2 আছে, তাহলে সত্য না মিথ্যা, মিথ্যা হবে অবশ্যই। এরকমই সোজা অঙ্ক, মাঝে মাঝে এরকমই সোজা অঙ্ক পাবে কিছু কিছু। ঠিক আছে, আচ্ছা এখানে 3টি সমরেখ বিন্দু বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত সম্ভব। 3টি সমরেখ বিন্দু বলেছে, 3টে সমরেখ বিন্দু যদি হয় তাহলে কি হয় সেটা, 3টি সমরেখ বিন্দু মানে একই সরলরেখার উপর অবস্থিত 3টে বিন্দু, একই সরলরেখার উপর অবস্থিত 3টে বিন্দু সমরেখ বিন্দু। এবার এই 3টে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা কি সম্ভব, হ্যাঁ কি করে আঁকবো বৃত্ত, এটা ধরো এই কাছেও হতে পারছে, হ্যাঁ এই দুটো বিন্দু দূরে দূরে, পরেরটা কাছেও হতে পারে, এটা দিয়ে বৃত্ত কিভাবে আঁকবো, সম্ভব নয়। তাহলে কি মিথ্যা হবে, এই তো মিথ্যা হবে, হলো। আচ্ছা এবার নাম্বার 5-এ চলে আসি, যে বলছে এখানে কি দেখো, এখানে বলছে কি যে রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুট এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা কি করব, চেক করব যে অনুবন্ধী করণী কিনা চেক করব, রুট এ প্লাস বিটা অনুবন্ধী করণী কিনা চেক করব। কিভাবে চেক করব, দেখো রুট এ মাইনাস বি, ঠিক আছে, এবার এই অনুবন্ধী করণীর সাথে যোগ করে দেবো, অনুবন্ধী করণীর সাথে যোগ করে দেবো, কি দেখবো যোগ করে, রুট এ মাইনাস বি প্লাস রুট এ প্লাস বি, ঠিক প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ টার্ম কেটে যাচ্ছে, কি থাকছে 2 রুট এ। দেখো কেন রুটের পার্টটা চলে আসলো, রুটের পার্টটা চলে আসলো, তাহলে কি অনুবন্ধী করণী হবে না, রুট আসলে চলবে না। ঠিক আছে, দুটোকে প্লাস করলে, অনুবন্ধী করণীর সাথে প্লাস করলে রুটের পার্টটা কিন্তু আসলে চলবে না। তাহলে এটা কি হলো, মিথ্যে, মিথ্যা। এটা কত হবে, sin থিটা প্লাস ফাই, এটা তাহলে আমাদের কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো একটা জিনিস, মানে আনসার আমরা করব যেখানে বলেছে sec থিটা ইকুয়ালস টু cosec ফাই।
ঠিক আছে, কোসেক ফাই এটা বলেছে। তোমরা যে ফাইটাকে কোসেক ফাই এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কোসেক ফাইটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর মনে রাখবে থিটা আর ফাই এই দুটো হ্যাঁ পরস্পর হচ্ছে পূরক কোণ, ঠিক আছে, মানে থিটা আর ফাই যোগ করলে 90 ডিগ্রি হবে, এটা বলছি। ঠিক আছে, তাহলে এখানে sec থিটা ইকুয়ালস টু কি হবে? কোসেক ফাইটাকে কিভাবে লিখতে পারি? কোসেক ফাইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস ফাই। হ্যাঁ কোসেক ফাইটাকে তো লিখছি, তাহলে কি sec 90 ডিগ্রি মাইনাস ফাই হবে। তাহলে এখানে কি আসছে যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ফাই হলো। আর ফাইটাকে আবার লেফট সাইডে নিয়ে আসো, থিটা প্লাস ফাই করে দাও, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি পেয়ে গেলাম। থিটা প্লাস ফাই মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার বসিয়ে দেবো সাইন থিটা প্লাস ফাইতে বসিয়ে দেবো, সাইন নিতে থিটা প্লাস ফাইতে 90 ডিগ্রিতে বসিয়ে দেবো, কত হচ্ছে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু অবভিয়াসলি 1 হবে। এটা হচ্ছে आंसर। তো 1 আছে কি? কত আছে? হ্যাঁ। তো এরপর আমরা 4 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। 4 নাম্বার 4 এর যে অঙ্কগুলো দেখা যাক কতটা হয়, কতটা রেকর্ডিং সম্ভব হয়। ঠিক আছে, 4 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। ওগুলো ভালো ভালো অঙ্ক, 2 নাম্বার 2 মার্কসের যে অঙ্কগুলো ওগুলোতে আছে, নাম্বার 4 এর অঙ্কগুলোতে আছে। এগুলো এতক্ষণ যেগুলো করলাম সেগুলো 1 মার্কসের, সব 1 মার্কসের ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, এবার 4 এর অঙ্কগুলো একটু বড় বড় হয়। ঠিক আছে, 4 এর যে অঙ্কগুলো আছে, 4 এর প্রথম যে অঙ্কটা সেটা কি বলছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তো এখানে সুদের হার দেওয়া আছে 10%, আসল দেওয়া আছে। ঠিক আছে, মানে ল্যাঙ্গুয়েজ করে তোমাকে এগুলো কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা লিখতেই পারি। ঠিক আছে, এখানে আমরা লিখতেই পারি আর হচ্ছে 10%। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার আসল মূলধন যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে 10,000 টাকা। পি হচ্ছে 10,000 টাকা। আর সময়, আচ্ছা সময়ের জন্য এবার দেখো একটা জিনিস কি, যে আমরা এখানে আহ, দুটো ভাগে করবো, দুটো ভাগে ভেঙে নিয়ে করবো। ঠিক আছে, প্রথমে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে, তারপর বাকি হাফ বছরের জন্য আমরা সরল সুদ বার করবো। ঠিক আছে, মানে 2 বছরের জন্য সরল চক্রবৃদ্ধিটা বার করতে হবে, এবার সেটাকে আসল ধরে আবার সরল সুদ বার করতে হবে হাফ বছরের জন্য, তারপরে চক্রবৃদ্ধি সুদ বার করবো। এইভাবে দুটো পার্টে ভেঙে করতে হবে, কারণ দেখো একটা জিনিস যে আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে না, মানে পুরো একটা বছরের জন্য করতে হয়, বার করতে হয়। সরল সুদ হয়ে যায় 6 মাসের জন্য, 3 মাসের জন্য, এরকম ভেঙে ভেঙে বার করতে পারি। ঠিক আছে, বাট চক্রবৃদ্ধি সুদটা এটা আমাকে পুরো একটা বছরের জন্য বার করে নিতে হবে, বার করতে হবে। ঠিক আছে, পুরো একটা বছরের জন্য, হাফ বছর বা মানে 3 মাস 5 মাস এরকম বার করা যায় না। ঠিক আছে, তো ওই জন্য এখানে আমরা 2 বছর মানে সময়টাকে হুম 2 ধরে নেবো, 2 বছর ধরে নেবো, ধরে নিয়ে করবো। তাহলে 2 বছরের জন্য 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা কি? পি ইন্টু, ঠিক আছে আমি আর লিখছি না ফর্মুলাটা, 1 প্লাস আর বাই 100 পাওয়ারে কি এন ধরেছি আমরা সময়টাকে, তাহলে 2, এটা হচ্ছে এত টাকা অবভিয়াসলি। তাহলে 10,000 ইন্টু 1 প্লাস, দেখো 0 0 কেটে গেল, তাহলে কত থাকছে 1/10 পাওয়ারে 2, এত টাকা। তাহলে এবার 10,000 ইন্টু 10, হ্যাঁ এবার 1 প্লাস 1/10 করলে কি হয়? ফ্র্যাকশনের যোগ বিয়োগ। ঠিক আছে, যে 10 প্লাস 1 হোল স্কোয়ার, এত টাকা। আমাদের সবার বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে করছি একটু। ঠিক আছে, সবার বোঝার সুবিধার্থে, যাতে সবাই বুঝতে পারে। তাহলে 1 to 1, এই যে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার 100, 10 এর স্কোয়ার 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিরো আমরা কেটে দেবো, তাহলে 1 to 1 0 0, এত টাকা। এটা কি বেরালো? সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার এই টাকাটাকে, ঠিক আছে সমূল চক্রবৃদ্ধি বার করলাম এই জন্য। ঠিক আছে, এবার এই টাকাটাকে আসল ধরে
হাফ বছরের জন্য, বাকি হাফ বছরের জন্য বার করবো। বাকি হাফ বছরের জন্য আমরা সরল সুদ বার করবো। ঠিক আছে, বার করে যোগ করে দেবো এই দুটো, করলে পাবো হচ্ছে সময় চক্রবৃদ্ধি। দেখো এটা করে নাও, ঠিক আছে। তোমরা যারা করছো ফোন থেকে যারা করছো তারা পজ করে নাও, ঠিক আছে। পজ করে দেখে নিতে পারো ভালো করে অঙ্কটা কিভাবে হলো। ঠিক আছে, এবার বাকি হাফ বছরের জন্য আমরা বার করবো। ঠিক আছে, এটা 12100 এত টাকা। এই টাকাটাকেই আমরা পি ধরে নিয়ে পরের হাফ বছরের জন্য বার করব। 12100 এই টাকাটাকেই পি ধরে নেব, আর সময়টাকে আমরা ধরছি হাফ বছর। সময়টাকে আমরা ধরছি হাফ বছর, ঠিক আছে। তাহলে এখানে এরকম লিখবো যে হাফ বছরের জন্য কি সরল সুদ, সরল সুদ বার করতে হবে। ঠিক আছে, তাহলে সরল সুদ বার করতে গেলে কি করতে হবে, নিচে করছি PTR/100, সবাই জানি আমরা সরল সুদের ফর্মুলা। ঠিক আছে, সবাই আমরা জানি সরল সুদের ফর্মুলা PTR/100। তাহলে পি পি কত, 12100 ইন্টু টি হাফ, আর কত 10/100 এত টাকা। ঠিক আছে, এটা মানে সুদটা বার করছি হাফ বছরের জন্য। তাহলে এখানে 00 কেটে যাবে, 00 কেটে যাবে। 2 এর সাথে আমি 10 কে কাটবো, 2 5 10, ভালো করে বুঝবে। ওপর নিচে 00 কেটে গেল। ঠিক আছে, এবার হাফ ইন্টু কি 10 আছে না, তো 10 এর নিচে কিছু নেই মানে কি 1 থাকে, তো 2 এর সাথে 10 কাটি 5। এটা কত হলো, এত টাকা। এবার আড়াই বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি এই দুটোকে যোগ করতে হবে। আবার বলছি, আড়াই বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি এই দুটোকে যোগ করতে হবে এত টাকা। ঠিক আছে, তাহলে 05721 এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হলো 12705 এত টাকা। এবার সমূল চক্রবৃদ্ধি কি আমাদের বার করতে বলেছে? হ্যাঁ, সমূল চক্রবৃদ্ধি তো আমাদের বার করতে বলেনি, আমাদের কি বার করতে বলেছে, চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ দেখো পরিষ্কার লেখা আছে এখানে, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কি 10,000 বিয়োগ করে দেবো, তাহলেই তো চক্রবৃদ্ধি পাবো। এখন সমূল চক্রবৃদ্ধির সাথে আমরা যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে কি সুদটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ 12705 মাইনাস 10,000 এত টাকা, তাহলে কত হচ্ছে 2,705 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, উত্তর যাকে বলে। ঠিক আছে, এবার আমরা 2 এর যে অঙ্কটা সেটা করব। তো 4 এর 2 এর যে অঙ্কটা আছে, x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ তা হলো x² + x + 1 = 0। এটা অনেকটা মানে প্রমাণের মতো, যে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে প্রথমে আমাদের দুটো বীজ ধরে নিতে হবে, আলফা বিটা। ঠিক আছে, দুটো বীজ ধরে নিলাম, ধরি দুটি বীজ, কি একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, দুটো বীজ ধরে নিলাম। এবার এই দুটো বীজের যোগফল বার করব আর গুণফল বার করব। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হবে, দেখো প্রথমে কি মাইনাস মাইনাস b/a। ঠিক আছে, এবার b a এগুলো কি এক্স এর সহগ, এক্স এর সাথে কিছু নেই মানে কি 1 আছে, কিছু নেই মানে 1, সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, কিছু নেই মানে 1, এটা তাহলে কি -1 হচ্ছে। এবার কি বার করবো, আলফা বিটা, এই দুটো লাগবে। ঠিক আছে, তাহলে কি করবো, c/a, c মানে কি কনস্ট্যান্ট টার্ম, c/a কত হচ্ছে 1। ঠিক আছে, এবার এবার বলছে যে বীজগুলোর বর্গ, এই যে আলফা আর বিটার বর্গ, আলফা এবং বিটা এর বর্গ
যে সমীকরণের বীজ তা হলো, বার করবো। ঠিক আছে, আলফা বিটা যে সমীকরণের বীজ তা হলো। দেখো এখানে এখানে কি হয় দেখো, এখানে আমাদের সমীকরণটা কিরকম হবে, প্রথমে কি থাকবে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, হ্যাঁ দেখো আলফা প্লাস বিটা এখন লিখবো না, কারণ এই যে বর্গ বলেছে, ঠিক আছে, তাহলে লিখবো এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু জিরো, সরি এক্স স্কোয়ার, হ্যাঁ এটা ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এটা হবে। ঠিক আছে, এবার এখানে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আমরা কি করব, এটা আমরা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, এটা দিয়ে মানে রিপ্লেস করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে কি লিখবো, এটাকে লিখবো এরকম যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, ঠিক আছে, এটা দিয়ে রিপ্লেস করবো। এবার এটা কিন্তু আমাদের ফর্মুলা অ্যাকচুয়ালি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা অ্যাকচুয়ালি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। তো এখানে সিম্পল বসিয়ে দেবো মানগুলো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার ভ্যালু কত, ওয়ান, ঠিক আছে, এটা এক্স হবে, প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ভ্যালু কত, যে ওয়ান, ওয়ানের স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে মেন বিষয়টা এখানে এই যে সমীকরণ বানানোটা, সমীকরণ বানানোটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। এবার বীজগুলো কি, বীজগুলোর বর্গ সেটা আলাদা কথা, ঠিক আছে, যে আলফাটাকে আলফা স্কোয়ার ধরতে হবে, বিটাটাকে বিটা স্কোয়ার ধরতে হবে, বলে দিয়েছে যেহেতু কোশ্চেন, এরকম অঙ্ক বইতেও আছে, ঠিক আছে, অসুবিধা নেই, বইতেও এরকম ধরনের অঙ্ক আছে। যাই হোক, এবার আমাদের শেষ করি, আর দুটো লাইন হবে হয়তো। এখানে জায়গা নেই বলে এখানটা লিখছি, কি হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স স্কোয়ার এখানে ওয়ান মাইনাস টু কি হবে, কত হবে, ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কি প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা হলো, এটা হলো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এটা কি ইকুয়াল হলো, এর সাথে এর সাথে এটা ইকুয়াল হলো, ইকুয়াল হয়ে গেছে, তাহলে কি প্রুফ করলাম, প্রমাণ করলাম যেটা ইকুয়াল। তো দেখো ওখানে 4-3 যে অঙ্কটা আছে, এটা বলছে x 12 y 27, এই চারটে কি ক্রমিক সমানুপাতিতে রয়েছে। এবার ক্রমিক সমানুপাতি থাকলে, ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে x বাই 12 ইকুয়ালস টু 12 বাই y, ঠিক আছে, আবার ইকুয়ালস টু y বাই 27, এইভাবে লিখতে হবে। চারটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা ইকুয়ালস টু তৃতীয় সংখ্যা বাই চতুর্থ, ঠিক আছে। এবার আমরা এখান থেকে যেহেতু সবাই একে অপরের সাথে ইকুয়াল, তাহলে আমরা দুটো দুটো করে সংখ্যা নেব, করে হ্যাঁ এক্স ওয়াই বার করার চেষ্টা করবো, এক্স ওয়াই এর ভ্যালু বার করার চেষ্টা করবো। প্রথমে এক্স বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই, এটাকে নেব, ঠিক আছে, আবার 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 27, এটাকে নেব, ঠিক আছে। এবার কি কোনাকুনি গুণ, দেখো কোনাকুনি গুণ করব, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 12 ইন্টু 12, তাহলে এটা করলে 144 হলো। আচ্ছা, এবার যদি এখানে করি কোনাকুনি গুণ, তাহলে কি হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 27 ইন্টু 12, এটা হচ্ছে, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এটা হলো, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, রুট হয়ে যাবে সিম্পল 27 ইন্টু 12, ঠিক আছে। তাহলে 27টাকে কি লিখতে পারবো আমরা, 27টাকে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 কেনা 3 সাথে, আর 12টাকে 3 ইন্টু 2 ইন্টু 2। এবার দেখো পেয়ার গুলো নিতে হবে,
পেয়ারগুলো সিঙ্গেল হয়ে যাবে, তাহলে রুটের বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে 3 × 3 × 2 কত হচ্ছে, এটাকে আমরা জায়গা নিই বলে এখানটায় লিখলাম, 3 × 3 = 9, 18, 18। ঠিক আছে, মানে ওয়াই বেরালো, ওয়াই এর ভ্যালু বেরালো 18। এই যে, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু বেরালো 18। এটা ফটাফট করে নাও। ওয়াই এর ভ্যালু বেরালো 18, 18। তাহলে এখানে আমরা লিখবো y = কত, 18, আর এক্স ওয়াই কত জেনেছি আমরা, 144। হ্যাঁ, এবার এখানে তাহলে y এর ভ্যালুটা বসিয়ে দেবো, x × 18 = 144। তাহলে x = কি হবে, 144/18, 144/18। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হয়, 9 × 18, তাহলে কত, 8। তাহলে x এর ভ্যালু বেরালো 8, y এর ভ্যালু বেরালো 18। এটা আমাদের আনসার। x আর y দুটোই তো বার করতে চেয়েছে। x আর y এর ধনাত্মক মান, দেখো পেয়ে গেলাম ধনাত্মক মান। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো একটুখানি বুদ্ধি লাগিয়ে করতে হবে। কিছু কিছু অঙ্ক, আবার কিছু কিছু অঙ্ক সোজা, সেটাও দেখলাম যে কিছু কিছু অঙ্ক অনেকই সোজা। ঠিক আছে, ছোট 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 অঙ্ক, আর এর মধ্যে অনেক অঙ্ক আছে, বইতেও আছে, উদাহরণে আছে। ঠিক আছে, এক্সাম্পলে দেওয়া আছে। তো এত অবধি। ঠিক আছে, তো এরপরে যদি অঙ্কগুলো করি, দেখো মানে রেকর্ডিংটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি কমেন্ট করে বলো, তাহলে পরের অঙ্কগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, দিতেই পারি। ঠিক আছে, কমেন্ট করে যদি বলো যে পরের অঙ্কগুলোও চাই, তাহলে কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এত অবধি থাকলো। তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, ঠিকঠাক বুঝতে পারলে কিনা, অঙ্কগুলো ঠিকঠাক হলো কিনা, বুঝতে পারলে কিনা, আর পরের অঙ্কগুলোর জন্য জানাও।